এই বিকল্প যাপন, বিকল্প অভ্যাস এবং জীবনযাত্রার মানের পরিবর্তনের কথা বারবার আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। পরিবেশ মেলার মূল উদ্দেশ্যটাই ছিল সেটা। সকালবেলায় ঘুম থেকে টুথপেস্ট ব্যবহার থেকে আরম্ভ করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা যা ব্যবহার করি তার প্রায় কোনোটাই পরিবেশ বান্ধব না। পরিবেশ বান্ধব হয়ে ওঠাটা খুবই কঠিন একটা কাজ। তার জন্যে আমাদের যে জীবন যাপন যে পদ্ধতি, সেই পদ্ধতিতেও একটা বিশাল পরিবর্তন আনা দরকার। আজ পৃথিবীর যা অবস্থা, বিজ্ঞানীরা যা বলছেন তাতে করে দেখা যাচ্ছে যে এই পৃথিবী ধ্বংসের মূলে তো আমরাই। আমাদের এই যে বিজ্ঞানের অপব্যবহার বা দিয়ে আজকে আমরা পৃথিবীকে ধ্বংসের মুখোমুখি টেনে এনেছি। সেখান থেকে বাঁচার একটা উপায় হচ্ছে আমাদের এবার কিন্তু একটু পাশটাতে অন্যরকম ভাবতে হবে। যেভাবে আমরা জীবনযাপন করছি সেই জীবনযাপনের ভাবনাটা আমাদের চেঞ্জ করতে হবে। এই যে রাসায়নিক সার, রাসায়নিক বীজ ধান, এই সবগুলোর ফলে, এগুলো ব্যবহারের ফলে আমাদের যে মাটি তা কিন্তু প্রকৃতই এবং মাটি তা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং মাটির যে উর্বরতা শক্তি, ফার্টিলাইজিং যে ক্যাপাসিটি, সেগুলো কিন্তু সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। এবং পরবর্তীতে আমরা দেখব যে জমিতে আমরা 2 ফসল হতো, 3 ফসল হতো, এখনই দেখতে পাচ্ছি তাতে আর কিন্তু সেইভাবে হচ্ছে না। কোন সময় কোন ফসলটা ফলবে, কোন জায়গায় কোন ফসলটা করবে, সেটা কিন্তু সবই ঠিক ছিল। আমরা আমাদের ইচ্ছা মতো ফসল ফলাতে গিয়ে ইচ্ছা মতো সময়ে, দুর্গাপুজোর সময় ফুলকপি না খেলে আমাদের জাত চলে যায়। দুর্গাপুজোর সময় যখন একটা ফুলকপি আপনি খান, সেই ফুলকপিটা উৎপাদন করতে গেলে যে পরিমাণ পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়, কারণ অ্যাকচুয়ালি সেটা ওই সময় হওয়ার কথা না। আমি যখন জোর করে প্রকৃতির কাছ থেকে আদায় করে নিই, তখন কিন্তু আমাকে ওইগুলো বেশি বেশি ব্যবহার করতেই হয়। তো আমাদের যারা এখানে যারা উৎপাদক নন অথচ খাদক যারা, তাদেরকে বলবো যখনকার যে ফসল তখনকার সেই ফসলটা খাওয়ারও চেষ্টা করবো। যে এটা আমার ফ্যামিলিতে অভ্যস্ত করবো, সেইখানে কিছু ঘাটতি হচ্ছে। এবার তাতে করে আমাকে ওই বিষযুক্ত, বিষমুক্ত খেয়ে একটা ব্যালেন্স করে চলতে হচ্ছে। এটা শুধু চালের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই প্রযোজ্য। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আর একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে আপনারা এখন রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় চাষিদের আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন, পুরনো সেই সাবেক আমলের বিভিন্ন ধানগুলোকে দিয়ে, এই যে তাদেরকে দিয়ে চাষ করানো বিষমুক্ত চাষ, তাতে আপনাদের সাড়া কেমন? আবার কি চাষিরা ফিরছে? দেশি ধান উৎপাদনে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর পজিশনে, কিন্তু আর কোনো রাজ্য এই দেশি ধান উৎপাদনে এই জায়গাতে পৌঁছতে পারেনি। এবার সেই চাল হয়তো আপনার কাছে পৌঁছচ্ছে না, এটা আলাদা কথা। যেমন ধরুন কালাভাত, সব থেকে পুষ্টিকর চাল, 50 গ্রাম এনেছিলাম 2008 সালে। এখন পশ্চিমবঙ্গ হাইয়েস্ট প্রডিউসার অফ কালাভাত ইন ইন্ডিয়া। 400 টন প্রতি বছর উৎপাদিত হচ্ছে। সেটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যের দিয়ে বিদেশে চলে যাচ্ছে, আমাদের রাজ্যে সেটা হচ্ছে না। তো এইবার ওই যে বললেন না, সরকার সেইভাবে কিছু যে করছে বলবো না, লিপ সার্ভিস, এটা করতে হবে, এটা করতে হবে। আমি যেহেতু ছিলাম, আমি সেই জন্য জানি। ওটা মানে মুখে বলে যায়, কাজের কাজ কিছু হয় না। তার মধ্যে যে এতজন কৃষক, আজকে 10 বছর আগে কিন্তু এতগুলো বিপণন যে ছোটো ছোটো হয়েছে এসছে, সেটা কিন্তু সম্ভব ছিল না। আজকে কৃষকদের এই উৎপাদনটা হয়েছে বলেই কিন্তু এতগুলো বিপণন ছোটো ছোটো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনার ব্যক্তিগতভাবে পাওয়ার সমস্যা আপনার মতো আরও অনেকেরই হতে পারে, সেটা কিন্তু নিজেদের মধ্যে কথা বলে এটাকে কিন্তু আমরা সলভ করতে পারি। সেটা অতি অবশ্যই, আমি দৃঢ় বিশ্বাস আপনার এই সমস্যা সলভ করতে আমরা পারবো। ভারতের সমস্ত জায়গায় সাগর থেকে পাহাড়, শাক আর সবজি, এই দুটো শব্দ আছে। এই শাকের মধ্যে অগুন্তি শাক আছে, তা কিন্তু আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনারা বললেই নানা রকম শাক বলবেন, কলমি শাক, কচু শাক, হেলেঞ্চা শাক, আমাদের ব্রাহ্মী শাক, যা নাকি আমাদের স্মৃতিকে করে বাড়িয়ে দেয়। সেই 14 শাকের মধ্যে কি কি 14 শাক থাকে, আমরা সেই শাকগুলোর কিন্তু নামও জানি না, কেউ নাম জানি না। তা ওগুলো তো আমাদের একটু জানতে ইচ্ছে করে বা জানাটা দরকার। বা চাষের শাকের বাইরেও আর কি কি এমন
শাক পাতা পাওয়া যায় যেগুলো আমরা খেতে পারি চাষ ছাড়াও। তা সেই সব শাকের হচ্ছে সংগ্রহ আছে এই যে কল্যাণীদি। সেই কল্যাণীদি বহু রকমের শাকের নাম জানে যেগুলো হচ্ছে চাষ হয় না অথচ সেগুলো খাওয়া যায়, খাদ্যযোগ্য শাক। তো কল্যাণীদির সেই সংগ্রহ নিয়ে এই যে আজকে এসেছে, আজকে অন্তত পক্ষে দিদি বলছে 40 রকম শাক এনেছে। ভাবুন একবার, 40 রকম, মানে চাষের শাক নয় এগুলো, 40 রকম সংগ্রহ করা শাক। তা সেই শাক নিয়ে আমরা দিদির কাছ থেকে আজকে কিছু কথা শুনবো। দেশি ডুমুর, জগ ডুমুর, এগুলো অনেক দূর দূরান্ত থেকে দেশি ডুমুর জঙ্গল গাছ কেটে কেটে সংগ্রহ করে নিয়ে আসি। তারপরে বিলেত থেকে কলমি, সজনে পাতা, অন্যান্য মাঠ ঘাটে ছাড়াও এমনি বিলেত থেকে নানান রকম শাক সবজি, মোটে, কমলি, সেচি, হেলাঞ্চা, পূর্ণলবক, গেদা পূর্ণিমা, বৌটুকানি, তারপরে কালো কচু, লাল কচু, দুধমান কচু আমাদের ওইখানে, তারপরে সাদা কচু, আবার বিষ কচু বলে, ওইটা ব্যথা বেদনার, যেগুলো ফোড়া হলে লাগিয়ে দিলে ফেটে যায়, ব্যথা হলে ওগুলো বেটে লাগিয়ে দিলে তার ব্যথার উপশম হয়, বিষ কচু বিষ ব্যথা কমে। আমরা ফিরে আসি আবার আমাদের পরিবেশ মেলায়, যেখানে একটি বিশেষ জিনিসের দিকে আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। শ্রদ্ধেয় দিদি শ্রীমতী চন্দ্রা মুখোপাধ্যায়। চন্দ্রাদি আসলে সারা রাজ্য এবং দেশ জুড়ে শ্রমের গান, অর্থাৎ যে গানগুলোর সঙ্গে মানুষ তাদের নিবিড় শ্রমের সময় যে গানের মধ্য দিয়ে তাদের দৈহিক ক্লেশকে কমিয়ে নেন, সেই শ্রমের গানের কথা বলছিলেন। আমি যে গান বা তার কথাগুলো বলবো সেগুলো বাংলার গ্রামীণ মেয়েদের নিজের গান। এই যে দিদি শাকের কথা বলছিলেন, শাক নিয়ে যে কত গান আছে ভাবাই যায় না। হাপা হাপা না পারি মোর ভেপা ভেপা, না পারা উত্তরবঙ্গের শাক। আর এরকম বেতু শাক নিয়ে গান আছে, কলমি শাক নিয়ে গান আছে, হেলেঞ্চা শাক নিয়ে গান আছে, প্রচুর 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 গান। আর ব্যারাকপুর পরিবেশ মঞ্চ সেহেতু বলে রাখি, মেয়েরা জীবনের প্রত্যেকটি পর্বকে নিয়ে গান বেঁধেছেন এবং তার সংখ্যাটা এত বেশি, যদি বলেন নদীর গান শোনান আমি 1.5 ঘন্টা গাইতে পারবো, যদি বলেন গাছেদের গান শোনান আমি 1.5 ঘন্টা গাইতে পারবো। এগুলো আমাদের বাংলার মায়েদের সম্পদ। বন্দন বন্দিয়ারে বন্দন বন্দিয়ারে ও মোর বসনিতার পাও, বন্দন বন্দিয়ারে বলেছি ভাসুর বলে জানি না, আধার ঘরে ছঁচ তুলেছে, তখনও দিনের আলো ফোটেনি। আমাদের যে সাহিত্যিক সঙ্গীত আছে তাতে বলা হয় রাই জাগো বলে। রাইকে কেউ জাগায় না, কেন তাকে উঠতে হয় সবার আগে। ছঁচ তোলা মানে মাটি রাখা। শুরু হলো দিনের কাজ, তারপরে উঠোন ঝাড় দিচ্ছেন। আঙিনা সন্তের মুখ হলুদ খাহারা, বাঁশের ঝাঁটা দিয়া, মশলা পিসিতে ভাড়ানা মাঝিতে, হাতে মোর পড়েছে তালা। ভাড়া মজা মানে বাসন মজা। মশলাটা করে যাচ্ছেন, অর্থাৎ রান্নাঘরের সঙ্গে কিন্তু যোগ শুরু হচ্ছে, প্রস্তুতি শুরু হচ্ছে। খাবারটা সবার আগে দিতে হবে, মেয়েদের সেটা খেয়াল থাকে। এইসব করতে করতে মেয়েদের শ্রমের একটা বড় জায়গা হচ্ছে বাচ্চাটি। হয়তো এইসব কাজ করছেন, তার মধ্যেও বাচ্চা উঠে পড়েছে, দেখেছেন, তাকে ছুটে তুলে দিচ্ছেন বলে সেটাও একটা বিশাল জায়গা জুড়ে থাকে মেয়েদের পরিশ্রম। গোপাল আমার কাঁচা সোনা, ধুলায় পড়ে রবীন্দ্র, আমার
সেইটাই জলখাবার। এবার মেয়েরা চলে গেলেন খেতে, এবার তিনি সারাদিন কিন্তু সেখানেই কাজ করবেন, কেননা এখনো অবধি কৃষকের তকমা মেয়েরা পান না, জমির মালিকানা মেয়েদের নেই। কিন্তু গোটা বিশ্ব জুড়ে ফাওয়ের রিপোর্ট যদি দেখেন, সেখানে দেখবেন 60 থেকে 70% কৃষিজ কাজ মেয়েরাই করেন। আমার দেশের যদি রিপোর্ট দেখেন, সেখানেও দেখবেন 2023-এর রিপোর্ট 62.9% নারী তারা কৃষিকাজের সঙ্গে যুক্ত। আহার উপর বিনয়ী ছাও চেও চেও করে, চালের উপর কাউরির ছাও টেও টেও করে, মেঘারানী জল দিলে কাউরির ছাওটা বাঁচে, বিনয়ী ছাওটা বাঁচে। অর্থাৎ আমাদের মায়েরা তারা ইংরাজি পড়েননি, তারা ইকোফেমিনিজম কাকে বলে জানতেন না, কিন্তু তারা এটা জানতেন জলটা যেমন মানুষের দরকার, তেমন বিড়ালটার দরকার, তেমন পাখিটারও দরকার। অর্থাৎ পশু পাখি গাছপালা মিলিয়ে যে একটা প্রাণতন্ত্র। আজকে আমরা স্লোগান দিয়ে বলি যে পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়, আমাদের মায়েরা কিন্তু সেটা বুঝেছিলেন নিজেদের অভিজ্ঞতা থেকে। তাই আমাদের জন্য জলটাও মানে, আমরা মানে, আমিও যেমন, বিড়ালটাও তেমন, পশু পাখি গাছপালা সবাই মিলেই আমরা। আমাদেরই ভাতৃপ্রতিম সংগঠন বাচিক কুটির, তারা পরিবেশের উপর কোলাজ করেছে, কবিতা কোলাজ। দেখেছিস ব্যারাকপুর স্টেশনের দুটো গাছকে কি সুন্দর রং তুলি দিয়ে সাজিয়ে দিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে। কিন্তু তোরা কি এর আসল কারণ জানিস? না তো। আসলে ওই গাছ দুটোকে সবাই মেরে ফেলেছে পাখি আর হনুমানদের তাড়িয়ে দেবার জন্য। সে কি, তাহলে পাখি আর হনুমানগুলোর কি হলো? কোথায় গেল? ওরা কি মরে গেল? ওরা বেঁচে না থাকলে আমরা সবাই কিভাবে বাঁচব? গাছগুলো পাতা ঝরা, যেন কোনো প্রাণ নেই, দূর পাড়া বন মরা, পাখিদের গান নেই, ধুলো ধোঁয়া চারদিকে, শ্বাস নিতে কষ্ট, সবুজেরা সব ফিকে, পরিবেশ নষ্ট। ভারতবর্ষ নদীমাতৃক দেশ। নদীমাতৃক সভ্যতা এদেশের প্রাচীনতম সভ্যতার মূল উপাদান, যা ভারতীয় পুরাতাত্ত্বিক ইতিহাস সংস্কৃতির অঙ্গ হিসেবে আজও প্রতিষ্ঠিত। সিন্ধু নদ থেকেই উৎপত্তি হিন্দুত্বের। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল আপামর দেশবাসীর নবজাগরণ, জীবন মরণ সব কিছু। নদীর নামে রেখেছি আমি নামটা, নদীর নামে রেখেছি আমি নামটা, নদীর নামে রেখেছি আমি নামটা, নদীর নামে রেখেছি আমি নামটা। চাই না তাকে শেখাতে আর চার দেয়ালের নামটা, চাই না তাকে শেখাতে আর চার দেয়ালের নামটা, নদীর নামে রেখেছি আমি নামটা। অসহায় নেই সম্মান, নদী অসহায় নেই সম্মান, নদী অসহায় নেই সম্মান। গেল মাগো উর্বরতা কোথায় গেল মাগো, যাচ্ছে মানুষ দিচ্ছে সারা, পিছিয়ে যারা আছো তারা সবাই মিলে জাগো, জাগো সবাই জাগো, জাগো মানুষ জাগো, জাগো মানুষ জাগো, জাগো মানুষ জাগো। আমরা পটচিত্রের যারা কারিগর, পটচিত্রের মাধ্যমে যারা কয়েক পুরুষ ধরে, কয়েক প্রজন্মের পর প্রজন্ম তারে এই লোক সংস্কৃতি, লোকগান এটাকে বাঁচিয়ে রেখেছেন, এর কথা বারবার বলার চেষ্টা করেছি। আমরা অনেক কষ্ট করে তাদের থেকে সময় নিয়ে
তাদেরকে নিয়ে এসেছি আমাদের পরিবেশ বান্ধব মঞ্চ বারাকপুর পরিচালিত পরিবেশ মেলায়। সাথে